এই যে গত কয়েক মাস ধরে কিন্তু অডিট সিলেকশন নাই, ইনকাম ট্যাক্সও নাই, ভিএটি নাই, লিখে একদম লিখিত অর্ডার করে। আমরা বলেছি এটা কমপ্লিটলি অবজেক্টিভ ক্রাইটেরিয়া ধরে অটোমেটেড ওয়েতে আমরা করব। যতদিন পর্যন্ত আমরা অটোমেশন করতে না পারি ততদিন অডিট বন্ধ থাকবে। অনেক ধন্যবাদ স্যার, একদম কথা পরিষ্কার। সো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা মানে এমন ভাবে অডিট সিলেকশন করব যাতে করে আমাদের প্রপার রিস্ক অ্যানালাইসিস করে আমরা যেন করতে পারি, আমাদের ইচ্ছা মতো অডিট সিলেকশন যেন না হয়। স্যার আর দুই একটা পয়েন্ট আমি একটু উল্লেখ করতে চাই। একটা হচ্ছে আমরা যেহেতু এখন সাস্টেইনেবিলিটি, সার্কুলার ইকোনমি এগুলির জন্য কিছুক্ষণ আগে অ্যামচাম থেকে ওই কথাটা বলা হয়েছিল। সাস্টেইনেবিলিটির ক্ষেত্রে কিন্তু রপ্তানি নীতিতে সাস্টেইনেবিলিটি বা রিসাইক্লিংকে একটা সেক্টর হিসেবে উল্লেখ করা হয়েছে, অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বিষয়ে আমার মনে হয় অলরেডি বোধহয় প্রপোজালটা এসছে যে এটা যে আমরা যে নাকি আপনার ওয়েস্টটা কালেক্ট করে লোকালি, তাদের ক্ষেত্রে একটা 4% একটা ট্যাক্স এট সোর্স আছে। ট্যাক্স মানে বর্জ্যটা যিনি কালেক্ট করছেন তাকে 4% একটা ট্যাক্সের আওতায় রাখা হয়েছে, এবং পরে তো তার ভ্যাট এবং ইউটিলিটি আছে 15% ইত্যাদি। তো এই যে 4% ট্যাক্সটা রাখা হয়েছে, এটা তো যার কাছ থেকে সেই ট্যাক্সটা আর এই ওয়েস্টটা কালেক্ট করে তার কাছ থেকে কোনোভাবেই এটাকে ক্রেডিট পাওয়ার সুযোগ নাই। একজন টোকাই কোনোভাবেই আপনার কি বলে 6.1-এ তারা কোনো এটা দিতে পারবে না। তো এই বিষয়টা একটু চিন্তা করা যেতে পারে, কারণ আমরা কিন্তু রিসাইক্লিং সেক্টরটাকে এনকারেজ করতে চাই। বাংলাদেশে নতুন করে যাতে রিসাইক্লিং ইন্ডাস্ট্রি গ্রো করে সেই ব্যাপারটা আমরা একটু চিন্তা করতে চাই এবং বলতে চাই, এবং এনবিআরও না ভিএটি না স্যার, এটা হচ্ছে একটা ওই সোর্সে 4% এর একটা ট্যাক্স আছে, এটাকে প্রকিউরমেন্ট করার বিষয় না, তারপরে টার্নওভার ট্যাক্স বলে না। যেমন একজন টোকারা যখন কালেক্ট করে যখন এটা যখন দিতে দেয় তখন তাকে একটা 4% ট্যাক্স পরিশোধ করতে, কিন্তু সেই না এটা কি, এটা তো আমার এটা ইনকাম ট্যাক্স তো না, এটা ভিএটি বলে টার্নওভার ট্যাক্স। ইনকাম ট্যাক্স নাকি টার্নওভার? ইনকাম ট্যাক্স এটা স্যার একটা নাম আছে। ও আচ্ছা, সাপ্লাই। হ্যাঁ এরকম আর কি স্যার। এইটুকু ছিল আমার। আচ্ছা, আমরা আপনারা লিখে দিবেন তো, পড়লে ভালো করে। আর দুইটা স্যার, দুইটা পয়েন্ট। একটা হচ্ছে মূসকের ব্যাপারে আমরা দেখেছি যে প্রায় 7 ধরনের মূসক আছে, এবং আপনাদের এনবিআর এর যে পলিসি আছে সেই পলিসির আইনের ধারার 46 অনুযায়ী 15% এর নিচে যে ট্যাক্সটা আছে সেটা ক্রেডিট নেওয়া যায় না। এই ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় একটু চিন্তা করার সময় এসেছে বোধহয়, যে ভ্যাটের রেটটা এমন ভাবে হওয়া উচিত যেটা যদি 10% হয় বা এরকম একটা রেট হতে পারে, এবং সমস্ত ভ্যাটের ক্রেডিট নেওয়া যাবে সেই সিস্টেমে আমাদের আলটিমেটলি। না, আপনারা কি ইউনিফাইড সিঙ্গেল রেটের পক্ষে কথা বলছেন না? সিঙ্গেল রেটের পক্ষে, সেটাই বলছি। তাইলে তো সবাই ক্রেডিট পাবে। মানে এবং এখানে কিন্তু মাল্টিপল ভ্যাট রেট, কেউ যদি ট্রাঙ্কেটেড নিতে চায়, স্ট্যান্ডার্ড নিতে চায়, হি ক্যান টেক রিবেট। এটা আরো, এটা তার জন্য আরো বেটার। আমরা যেটা এবং বলতে ইট চাচ্ছি ওয়ার্ক আউট স্যার, লেস পার্সেন্টেজ অফ হিজ টার্নওভার অ্যাজ ভ্যাট। প্রশ্নটা হলো দুইটা একসাথে রাখলে কেউ এটা নিতে চায় না আগে, আমরা বরং পারে না। একটা জায়গায় যেতে চাই। একটা এটাই জায়গায়। আমার কথা হলো যে Uniform। আমরা ধীরে ধীরে আমাদের টার্গেটই থাকবে আগামী, মানে যদি পারা যায় এবারই, না হলে অল্প সময়ের মধ্যেই আমরা চেষ্টা করব যে সিঙ্গেল রেটের ভিএটিতে যেন আমরা যাই, সবাই যেন ভ্যাট ক্রেডিট পায়। আমি তো এমনও বলেছি প্রয়োজনে আমরা এনবিআর থেকে একটা সফটওয়্যার তৈরি করে দিব, যেই সফটওয়্যার আমাদের যাদের ছোট ছোট ব্যবসায়ী যাদের অ্যাকাউন্টস নাই তারা এই সফটওয়্যারে লগ ইন করে এখানেই তার রিসিডেন্ট পেমেন্ট এন্ট্রি দিবে, এখান থেকে অটোমেটিক্যালি তার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, ভ্যাট রিটার্ন তৈরি হয়ে যাবে, ইনকাম রিটার্ন তৈরি হয়ে যাবে। এই সফটওয়্যার আমরা নিজেরাই কি বলে মেনটেন করবো। এই ধরনের একটা জিনিস যদি যেতে পারি তাহলে আমার মনে হয় আমরা সেটাই বলতে চাচ্ছি। জি জি, আমরা সেটাই বলতে চাচ্ছি যাতে সকলে দিতে পারে। রেটটা যদি একটু কম করা যায়, তারপরেও যদি এটা ইউনিফর্ম রেট থাকে সেটা ভালো হতে পারে সবার জন্য, এটা আমি বলতে চাচ্ছি। আরেকটা জিনিস একটু বলতে চাচ্ছি যে খুব রিসেন্টলি ভ্যাটের ক্ষেত্রে আর কি, ভ্যাটের ক্ষেত্রে আপনার ভ্যাট অব্যাহতির পরিমাণটা কমানো হয়েছে, 30 লক্ষ টাকা করা হয়েছে। আমরা যেটা বলতে চাচ্ছি যে মহিলা উদ্যোক্তাদের জন্য, অথচ ওয়েন্ডার আপা হয়তো এটা বলবেন আরো, মহিলা উদ্যোক্তাদের জন্য ভ্যাট অব্যাহতির পরিমাণ আয়কর আইনে 70 লক্ষ নির্ধারণ করা আছে। এইটা আমরা মনে করছি শুল্ক এবং সম্পূরক আইন 2012 এর প্রথম শিডিউল অথবা আইনের ধারা 2 এর 48 এর সংজ্ঞায় যদি উল্লেখ করা না হয় এই সুযোগগুলো তারা অ্যাভেল করতে পারবে না। এটা একটা সেকেন্ড পয়েন্ট। আরেকটা একটু বলতে চাই, টার্নওভার ট্যাক্সের ক্ষেত্রে একটা
আপনার সাধারণ আদেশ হয়েছে 2019-এ, সেখানে 162টা সেবা এবং সেবা প্রদানকারীকে বলা হয়েছে যে টার্নওভার নির্বিশেষে তাদেরকে ভ্যাট রেজিস্টার্ড হতে হবে। এই আদেশটা আমরা মনে করি যে আইনের যে 4-এর ধারা মূসক নিবন্ধনযোগ্য ব্যক্তি তার সাথে কিন্তু কিছুটা মানে টাসেল হয় আর কি, বা সাংঘর্ষিক হয়, এটা একটু দেখা দরকার। আর আমি কাস্টমসের রিলেটেড ইস্যুতে আর দুটো পয়েন্ট শুধু একটু বলতে চাই। একটা হচ্ছে পার্শিয়াল এক্সপোর্টার যারা, বাংলাদেশে প্রায় 1500 থেকে 1600 প্রোডাক্ট আছে যেগুলো এক্সপোর্ট করা যায়, এক্সপোর্ট করা সম্ভব, কিন্তু যেহেতু পার্শিয়াল এক্সপোর্টার যারা তারা বন্ডের বেনিফিটটা পায় না, সেই জন্য তারা কিন্তু র মেটেরিয়ালের যেহেতু কমার্শিয়াল ইম্পোর্টারের কাছ থেকে কিনে তারা কম্পিটিটিভ হতে পারে না। এই ক্ষেত্রে আমরা যেটা জানি, এটা ইম্পোর্ট পলিসিতে একটা নিয়ম করা হয়েছে, সেখানে ব্যাংক গ্যারান্টি এবং ইউডি এবং ইউপি কারা দিবে এই পলিসিটা ক্লিয়ার করে বলা হয়েছে। এই ব্যাপারে আংশিক রপ্তানিকারকদের জন্য একটু সুযোগ দেওয়ার ক্ষেত্রে আমরা অনুরোধ করতে চাই যাতে করে এনবিআর এই পলিসিটা দ্রুত বাস্তবায়ন করতে পারে। আর একটা যেটা আমি এইচএস কোডের কথাটা আসছে, আমার মনে করি আমরা যে এইচএস কোডের বিষয়টা আমাদের এখানে লেখা আছে। আর লাস্ট একটা পয়েন্ট শুধু আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে স্যাম্পল ইম্পোর্টের ক্ষেত্রে এক্সপোর্টাররা কখনোই কম্পিটিটিভ হতে পারবে না যদি নাকি বাংলাদেশে একটা চমৎকার স্যাম্পল ইম্পোর্ট পলিসি না থাকে। আমরা দেখেছি যে আরএমজির হয়তো একটা পাসবুক আছে, কিন্তু অন্যান্য সেক্টরে সেই সুযোগটাও তাদের নাই, এবং এনবিআর এর কাস্টমস রিলেটেড ইস্যুতে তাদের উপরে ট্যাক্স ইম্পোজ করা হয়। এবং এখানে দুটো বিষয় আমি একটু বলতেই চাই, সেটা হচ্ছে দুই ধরনের অ্যাসাইকুলার সিস্টেমে, আপনারা আমাদের থেকে অনেক বেশি জানেন, IM7 এবং IM4 এইভাবে দুটো বিষয় আছে। IM7 হচ্ছে বন্ড আমদানি এবং শুল্ক পরিশোধ কর পরিশোধযোগ্য নয়, আর IM4 হচ্ছে বাণিজ্যিক উদ্দেশ্যে যেটা হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই নমুনাগুলো IM4 এর আওতায় এটাকে আপনার ধরা হয়, যে কারণে এটা যে ট্যাক্স ইম্পোজ করা হয় সেটা তাদেরকে ছাড় করাতে বা অনেক কিছু ক্ষেত্রে ভীষণভাবে সমস্যা হয়। আমরা মনে করি যে অ্যাটলিস্ট আরএমজির মতন যদি পাসবুক সিস্টেম অন্যান্য সেক্টরেও করে দেওয়া যেতে পারে তাহলে এটা সুবিধা হতে পারে। এছাড়াও আমার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল, আমি এখানে শেষ করছি। ধন্যবাদ। আপনারা লিখে দিয়েছেন, আমরা মনে চললাম। অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং প্রত্যেকটাই আমি মনে করি আমাদের রাষ্ট্রের স্বার্থেই বলেছেন। আমরা চেষ্টা করব এগুলোকে যতটা সম্ভব আমরা অ্যাড্রেস করতে পারি। আমাদের হাইটেকের এমডি মহোদয় কি জানি বলতে চাইছিলেন আবার? হ্যাঁ, যেহেতু আমরা আইটি এবং আইটিএস নিয়ে কাজ করি এবং এগুলো ইন্ডাস্ট্রি প্রমোট করার ব্যাপারে আমাদের আইসিটি ডিভিশনের উদ্যোগ আছে। একটা বিষয় যে মনে করেন যে আমি গভর্নমেন্ট একসময় আগে এটা প্রমোট করছি, কিন্তু এখন তো পাল্টে গেছে। কারণ আমি কম্পিউটার যারা এক্সেসরিজ কম্পিউটার রাখতেছে তারা শুধুমাত্র 2022 সালের 123 নম্বর একটা এসআর বদৌলতে তারা শুধুমাত্র 5% টিটিআই দিয়েই আনতেছে। কিন্তু এখন তো আমার এখানে আইটি এবং আইটিএস ওই যন্ত্রাংশগুলো উৎপাদন করার জন্য ওখানে ফ্যাক্টরি বাজাচ্ছে। তাদের দাবি হচ্ছে, তারা বলতেছে একজন ওই স্পেয়ার পার্টসটা আনলো আর আমি ওই স্পেয়ার পার্টস এই দেশেই বানাবো, ওইটার জন্য কাঁচামাল আনতেছি। এই দুটো শুল্কায়নের মধ্যে তো একটা ব্যবধান থাকা উচিত, তাদেরকে প্রমোট করা যাবে, সেটা কিন্তু নাই। এই জিনিসটা এর আগে তো কোনো এছাড়াও ছিল না স্যার, ই বাইক বা ইলেকট্রিক্যাল ভেহিকলের জন্য স্যার কাঁচামাল আমদানি করে যে এখানে সংযোজন বা উৎপাদন করতেছে, সেটার জন্য আলাদা একটা এছাড়াও করার প্রয়োজনীয়তা রয়েছে স্যার। আরেকটা জিনিস স্যার, নতুন করে বাংলাদেশে উৎপাদন হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি, গ্রাফিন ব্যাটারি, ইলেকট্রিক্যাল ভেহিকল ব্যাটারি, সোলার ব্যাটারি, কম্পিউটার ইপিএস ব্যাটারি, এগুলোর জন্য কাঁচামাল আমদানি করার জন্য স্যার একটা এছাড়াও জারি করার প্রয়োজনীয়তা রয়েছে স্যার। আমরা চেষ্টা করি স্যার এইচএস কোড সহ দেওয়ার জন্য স্যার, আর বাকিটা স্যার তো বলছেন। চেয়ারম্যান মহোদয়, আমি একটা মিনিট বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে 2006 সালে আমাদের বাংলাদেশের এক্সপোর্ট ছিল মাত্র 8 বিলিয়নের মতো, সেখানে ভিয়েতনামের এক্সপোর্ট ছিল $13 বিলিয়ন। তো গত বছর ভিয়েতনাম এক্সপোর্ট করছে $365 বিলিয়ন, বাট আমরা কিন্তু $60 বিলিয়ন ক্রস করতে পারতেছি না। তো এর মূল কারণ কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ডাইভার্সিফিকেশন। এই যে আমরা পিছিয়ে আছি কেন, শুধু একটা ইন্ডাস্ট্রির উপরেই আমরা বেস, অর্থাৎ আমার $50 বিলিয়ন আসতেছে শুধু আরএমজিতে। চায়না গত বছর আপনার $4 ট্রিলিয়ন এক্সপোর্ট করছে, মানে হচ্ছে আপনার $4000 বিলিয়ন। তো সেখানে চায়নার ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা লাইট ইঞ্জিনিয়ারিং এর কন্ট্রিবিউশন এখন অলমোস্ট 70%।
কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু আমরা 2%ও করতে পারতেছি না। সেখানে হাইটেক পার্ক যখন আমরা করি তখন কিন্তু আমাদের একটা স্বপ্ন ছিল যে না আমরা এই ইলেকট্রনিক্স পণ্য বা অটোমোবাইল পণ্য অর্থাৎ এই আইওটি বেস পণ্যগুলো আমরা বিশ্ববাজারে এক্সপোর্ট করতে পারবো এবং খুব কম্পিটিটিভ। বিশেষ করে যখন আমরা গুগল টিভিটা ইটালিতে এক্সপোর্ট করতে যাই তখন দেখি যে চায়না থেকে যদি ওইখানে এক্সপোর্ট করে ডিউটি হচ্ছে 27%, বাংলাদেশ থেকে এক্সপোর্ট করলে 17%, প্রায় 10%-এর কিন্তু একটা সুবিধা আছে। আবার হাঙ্গেরি হয়ে যদি আমি এক্সপোর্ট করি আমার মাত্র 13%। এই যে সুবিধাটা আমরা কিন্তু নিতে পারতেছি না। এখানে আমি রিকোয়েস্ট করবো, বললামই আমরা সহজীকরণের জন্য যা যা করার দরকার করব, আপনারা একটু উদ্যোগী হন, আপনারা আরেকটু রিসার্চ করেন, আরেকটু প্রফেশনাল লোকজনদেরকে এঙ্গেজ করেন, যাতে করে যে ভাষায় কথা বললে আমাদের লোকেরা বুঝবে এবং মিসআন্ডারস্ট্যান্ডিং হবে না সেগুলো এনশিওর করেন, তাইলেই হয়ে যাবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রমোট করা। এত এত কি বলে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে তারপরেও হচ্ছে না, মানে আমাদের মধ্যে প্রবলেম আছে। এরপরে আর কে আছে? ধন্যবাদ। আমরা ওয়েন্ড এর পক্ষ থেকে তাদের বক্তব্য উপস্থাপনের অনুরোধ করছি। ওয়েন্ড। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই সভাপতি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি প্রত্যেকটা সুপারিশকে অ্যাড্রেস করছেন এবং তার সাথে সাথে যে আপনি আপনার মতামত দিচ্ছেন সেজন্য আপনাকে ধন্যবাদ। আমরা জেনারিক ইস্যুগুলো না বলে বরঞ্চ নারীদের তরফ থেকে যেহেতু এসেছি আমি নারীদের গুলোকে ফোকাস করি, বাকি আমরা লিখে পাঠিয়ে দিয়েছি অলরেডি। সো আমরা জানি যে নারীদের জন্য বর্তমানে যেই মহিলাদের জন্য 4 লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয় করমুক্ত, সেই জায়গাটায় আমাদের একটা দাবি থাকবে এই থ্রেশহোল্ড লেভেলটা যেন নেক্সট বাজেটে 5 লাখ টাকা করা হয়। দ্বিতীয়ত 65 বয়স প্লাস যারা আছেন তাদের যে আয়কর সীমা যেটা ছাড় আছে সেটা এখন 4 লক্ষ টাকা, সেখানেও আমাদের প্রস্তাব থাকবে এটাকে 5 লক্ষ করা হোক এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে এটি সীমাটা 6 লক্ষ করলে আমাদের তরফ থেকে এটি একটি সুপারিশ থাকছে। এছাড়া প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সিআইটি সম্পর্কে সকলেই বলেছেন যে 27.5% বিদ্যমান। আমরা 100% নারী মালিকাধীন কোম্পানির জন্য, বেসরকারিভাবে ব্যবসা করা কোম্পানিগুলির জন্য এক ব্যক্তি মালিকানাধীন এবং নারী উদ্যোক্তাদের মালিকাধীন লিমিটেড কোম্পানিগুলোর ক্ষেত্রে এটিকে কমিয়ে 22.5%-এর জন্য সুপারিশ করছি। বর্তমানে রপ্তানিমুখী নিটওয়্যার এবং বোনা পোশাকের জন্য 12% এবং আন্তর্জাতিক স্বীকৃতি সংস্থা কর্তৃক গ্রিন বিল্ডিং সার্টিফিকেশনের হিসাবে প্রত্যায়িত কারখানার জন্য 10% সিআইটির এই রিয়াতমূলক হারের সুবিধাটি সকল ঐতিহ্যবাহী এবং অপ্রচলিত নারী মালিকাধীন রপ্তানিমুখী শিল্পের জন্য যেন প্রযোজ্য হতে পারে সেই ব্যাপারে আমাদের একটি সুপারিশ থাকছে। বর্তমানে কতিপয় পণ্যের রপ্তানির জন্য টিডিএস হার 1%, 100% নারী মালিকাধীন সকল রপ্তানিমুখী শিল্পের জন্য এই টিডিএসটি কর কর্তনের সংখ্যাটি যদি আমরা 0.50% বা 50-তে কমিয়ে নিয়ে আসি সেই ব্যাপারে আমাদের একটি সুপারিশ থাকবে। আয়কর আইন 2023-এ এমন কোনো বিধান নেই যেটি আপনার প্রতিষ্ঠানে গবেষণা, উন্নয়ন, উদ্ভাবন, প্রশিক্ষণ, টেকসই উন্নয়ন, লক্ষ্যমাত্রা, দক্ষতা উন্নয়ন, বিনিয়োগের ক্ষেত্রে কি করণীয়, সেক্ষেত্রে যারা এটাতে সম্পৃক্ত তাদের মোট আয়ে 10% ছাড় পাওয়া উচিত বলে আমরা মনে করি। ধন্যবাদ। আরো ছোট দুটি আমাদের সুপারিশ আছে। আমাদের আইনে নগদ কর ফেরতের বিধান থাকা সত্ত্বেও আয়কর ফেরত দেওয়া সম্ভব নয়। অতিরিক্ত কর প্রদান সাধারণত পরবর্তী বছরের কর দায়ের সাথে সমন্বয় করা হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমাদের যে প্রস্তাব, একটি সংশোধনী আনা উচিত যাতে ফেরতযোগ্য অর্থ যে তারিখ থেকে একটি নির্দিষ্ট মূল্যায়ন বছরের জন্য রিফান্ড তৈরি করা হবে তার 30 দিনের মধ্যে করদাতার ব্যাংক অ্যাকাউন্টে ইলেকট্রনিকভাবে স্থানান্তর করা যায়। একটি নির্দিষ্ট রিটার্নের নিরীক্ষা কার্যক্রম এনবিআর কর্তৃক প্রস্তুতকৃত নিরীক্ষা ম্যানুয়াল অনুসারে পরিচালনা হতে পারে। এই নিরীক্ষা ম্যানুয়ালটি প্রস্তুত করে সংশ্লিষ্টদের সাথে পরামর্শের জন্য বিতরণ করা উচিত যাতে কোনো মামলা মোকদ্দমা এড়ানো যায় এবং এটি আরো ব্যবহারকারী বান্ধব হয়। বিশেষ করে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের জন্য সঠিক হিসাব বই এবং অন্যান্য প্রাসঙ্গিক নথিপত্র রাখার সীমাবদ্ধতা বিবেচনা করে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের জন্য নিরীক্ষা ম্যানুয়ালটি একটি বিশেষ বিধান অন্তর্ভুক্ত করা উচিত বলে আমরা মনে করি।
আমরা আর দুটি পয়েন্ট, বর্তমান আয়কর আইনের তফসিলাত পার্ট 2 তে বলা হচ্ছে স্টার্ট আপ স্যান্ডবক্সের ব্যাপারে। সেই ক্ষেত্রে আমরা 100% নারী মালিকাধীন ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য খুব সহজ এবং নমনীয় বিধান সম্বলিত একটি নতুন সময়সূচি প্রণয়নের জন্য ওয়েন জাতীয় রাজস্ব বোর্ডের কর্তৃক অত্যন্ত কৃতজ্ঞ থাকবে এবং এই পরিবর্তনটি অবশ্যই ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের জন্য আয়কর রিটার্ন দাখিলের সর্বোচ্চ সম্মতি নিশ্চিত করার জন্য এনবিআর এর লক্ষ্য পূরণে ইতিবাচক অবদান রাখবে। পরিশেষে বিদ্যমান আইন অনুসারে বাণিজ্য মেলায় নারী উদ্যোক্তারা যে পণ্য প্রচারের জন্য অংশগ্রহণ করে থাকেন, ক্ষুদ্র এবং নারী উদ্যোক্তাদের প্রায় দেখা যায় যে বিক্রয় ও স্টলের ভাড়ার উপর ভ্যাট আরোপিত হয় এবং এটা আদায় করা হয়। সেই ক্ষেত্রে আমাদের এক্সপিরিয়েন্স থেকে যেটা বলতে চাই যে এই ক্ষেত্রে আপনারা যদি বিবেচনা করে দেখেন যে বিক্রয় এবং স্টল ভাড়ার উপরে ভ্যাটটা আপনারা কিভাবে পুনর্বিবেচনা করবেন। এবার আমি ছোট করে দুটি কথা বলবো যেটি আমরা লিখিত সাজেশনের বাইরে। আপনাদের সবার সমস্যা একরকম, নারী উদ্যোক্তাদের সমস্যাটা একটু ভিন্ন। আসলে আমি অনুরোধ করব সভাপতি মহোদয়, আপনি যদি নারী উদ্যোক্তাদেরকে নিয়ে একদিন আলাদা করে বসেন তাহলে আপনি বুঝবেন যে আমাদের অনেক মেম্বার আছে যারা ট্রেড লাইসেন্স করতে ভয় পায়। টিন তো পরে, পিএসআর তো পরে, মানে এখন আপনারা পিএসআরও অ্যাড করেছেন, কিন্তু অনেকেই ব্যবসা করছে। কিন্তু আমরা তাদেরকে যখনই বলি যে আমাদের সদস্যদেরকে যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে এই জিনিসগুলো থাকতে হবে, এনআইডি পর্যন্ত তারা দিতে চায়, কিন্তু যখন এই ট্রেড লাইসেন্স, টিন, পিএসআর এর কথা বলা হয় ওদের একটি ভীতি কাজ করে। আমরা এই ভীতিটাকে কিভাবে দূর করতে পারি? প্রতি মাসে যে অনলাইনে যে ভ্যাট দিতে হয় সেই ক্ষেত্রে অনেকে ভ্যাটের এই ভ্যাট রিটার্নটাই ওপেন করে না, তারপর ট্যাক্স রিটার্নও তারা দিতে চায় না। এই ব্যাপারগুলোকে আপনারা তাদের ভীতি দূর করবার জন্য কিছু করতে পারেন কিনা, আর আপনারা স্টার্টআপ এবং ইয়ুথ এন্টারপ্রেনার্সদের জন্য ইনসেন্টিভের ক্ষেত্রে কিছু ভাবছেন কিনা। আর পরিশেষে আরেকটা জিনিস, অনেক কিছু আসলে বলার, যেটা ফেরদৌস আপা বললেন যে একটা অ্যানুয়াল ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে আমরা জানি যে 3.5 কোটি টাকার ঊর্ধ্বে হলে 4.5% আপনার অ্যানুয়াল ট্যাক্স রিটার্ন ট্যাক্স দিতে পারবে, কিন্তু সেইটা আসলে এসআরওতে থাকলেও এটা প্রায়োগিক ক্ষেত্রে প্রযোজ্য নয়। ভ্যাটের ক্ষেত্রে যেটা দেখা হয় যে ব্যাংকে আমাদের বিভিন্ন দোকানে মেয়েদেরকে হেনস্থা করা হয়, কিন্তু 70 লাখ টাকা ব্যাপারটা যারা জান তারা হয়তো নিজেরাই এই এসআরওটা জানেন না, মানে আমি বলছি পলিসি লেভেল থেকে। অ্যান্ড একটা ডেফিনেশন যেটা হচ্ছে আন্তঃমন্ত্রণালয়, আমি যখন এসএমই নিয়ে কথা বলতে চাই আমি দেখি এনবিআর একটা ডেফিনেশন দেয়, শিল্প মন্ত্রণালয় একটা ডেফিনেশন দেয়, আর্থিক প্রতিষ্ঠানরা একটা ডেফিনেশন দেয়, তারপরে বাণিজ্য মন্ত্রণালয় একটা ডেফিনেশন দেয়। আমাদের নারীরা তখন খুব বিপাকে পড়ে। সো এই ডেফিনেশনটাকে আমার মনে হয় রিটার্ন বেস করা উচিত। আজকাল 3টা মানুষ নিয়েও অনেকে 300 কোটি টাকা ইনকাম করছে, আবার অনেক 300 মানুষ নিয়েও 3 কোটি টাকা ইনকাম করছে না। সো ওইভাবে যদি আপনারা সবাই মিলে পলিসি লেভেল থেকে আমাদেরকে এটা একটি সহজ করে দেন তাহলে আমরা ট্যাক্স দিতে চাই। আর বিশেষভাবে এটা আজকে আমি সবচেয়ে শেষে বলছি, আমাদের জন্য ইনসেন্টিভ আপনাকে দিতে হবে, আমরা অ্যানুয়াল ভ্যাট দিব, আমরা অনলাইনে মান্থলি ভ্যাট দিব না। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা এই যে ভ্যাটের কথা যেটা বলেন এটা দিয়ে শুরু করি। এখানেও আপনারা এবার একটা ভালো খবর পাবেন যে কমপ্লায়েন্সটাকে সহজ করা এবং আরো কম ইয়েতে কিভাবে দেয়া যায়। আর রিটার্ন দেওয়ার জন্য ভয় না পাওয়ার জন্য কি বলবো, সুকুমার রায়ের ভয় পেও না, ওরকম একটা বোধহয় ছড়া শোনাতে হবে আর কি। আমরা তো এখন বলছি যে 1 সেকেন্ডের মানে মধ্যেই অনলাইনে রেজিস্ট্রেশন করা যায়, 1 ঘন্টার মধ্যে রিটার্ন সাবমিট করা যায়, অফিসে আসা লাগে না, কারোর সাথে দেখা সাক্ষাৎ করা লাগে না, আপনি আপনার ল্যাপটপ থেকে বসে ঘরে বসে রিটার্ন দিতে পারেন, ট্যাক্স দিতে পারেন। তো এরপরে কেন ভয় পাবে? অডিট বন্ধ করে দিলাম এই যে ভয় না পাওয়ার জন্য, যে না এখন আর কেউ গিয়ে বলবে না যে আপনার রিটার্ন অডিটে বসে, আপনি আসেন আমাদের সাথে যোগাযোগ করেন, সবই তো করতেছি। আর সবচেয়ে বড় জিনিস হলো অটোমেশন যখন হবে তখন এগুলো আরো অনেক সহজ হয়ে যাবে। আর যেটা পলিসির ইনকনসিস্টেন্সি বলেন, এটা আমাদের জাতীয় রোগ, যে আমরা আমাদের সলা পরামর্শের ক্ষেত্রে আমরা ন্যাশনাল ইন্টারেস্টটাকে মাথায় রাখি না, প্রত্যেকে কম্পার্টমেন্টাল অ্যাপ্রোচে কাজ করি, এখান থেকেও আমাদের বেরোতে পারে। অনেক ধন্যবাদ। আমার মনে হয় আমরা নারী উদ্যোক্তার কথা শুনলাম। এরপরে কে আছে? আমরা বেজার পক্ষ থেকে শুনতে চাচ্ছি। বেজা।
ধন্যবাদ স্যার। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের পক্ষ থেকে মোহাম্মদ ইমতিয়াজ হাসান, পরিচালক ওয়ান স্টপ সার্ভিস ও সমন্বয়, আমাদের দপ্তরের পক্ষ থেকে আমাদের বাজেট প্রস্তাবনাগুলো উপস্থাপন করছি স্যার। আমাদের বাজেট প্রস্তাবনাগুলো ভ্যাট বিষয়ক আপাতত কোনো প্রস্তাবনায় আমাদের নাই। ভ্যাটের একটা অংশ আমাদের কাস্টমসের প্রস্তাবনার সঙ্গে রয়েছে স্যার। আমাদের কাস্টমসের টোটাল সর্বমোট 8টি প্রস্তাব আছে স্যার। এই 8টি প্রস্তাব সবগুলোই মূলত স্যার বিভিন্ন এসআরও রিলেটেড এবং আইনের কিছু অংশ। প্রথম অংশটায় আমি নিয়ে আসি স্যার, আপনি অবহিত আছেন স্যার। প্রথম 2টি প্রস্তাব, এটি জাইকা কর্তৃক ফাইন্যান্স ডিভিশনের সাথে যে আমাদের বাজেট সাপোর্ট কন্ডিশন স্বাক্ষরিত হয়েছে চুক্তির আন্ডারস্ট্যান্ডিং এ, তার মধ্যে এটা বাজেট সাপোর্ট কন্ডিশনের প্রথম 2টি অংশ রয়েছে স্যার। এটা ইতোমধ্যে এনবিআর এ প্রেরণ করা হয়েছে, আমাদের মেম্বার বন্ড স্যার এটা বিষয় নিয়ে কাজ করছেন। তারপর আমরা বাজেট প্রস্তাবে এই অংশটুকু পাঠিয়েছি স্যার। প্রথমত হচ্ছে যে অর্থনৈতিক অঞ্চলে যে ওয়্যারহাউস স্থাপন করা হবে এই কমার্শিয়াল এরিয়াতে, এটা বেজার আইনে আছে যে ওই ওয়্যারহাউসগুলি স্থাপিত হবে অনেকটা কাইন্ড অফ সেন্ট্রাল বন্ডেড ওয়্যারহাউসের মতো করে তারা অপারেট করবে। এটির পূর্ববর্তী বিধিমালায় স্যার তাদের অনুকূলে বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স প্রদানের সুবিধা ছিল। সেটি নতুন যখন ওয়্যারহাউস লাইসেন্সিং রুলস তৈরি করা হয় তখন গিয়ে সেটা সামহাউ উইথড্র করে নেওয়া হয়েছিল স্যার। আমরা এটি এনবিআর এর দৃষ্টি আকর্ষণ করেছি, ইতিমধ্যে আমরা পত্র প্রেরণ করেছি এবং যাকে বাজেট সাপোর্ট কন্ডিশনে এই অংশটি ইনক্লুড করেছে। এনবিআর সেটা ইন প্রিন্সিপাল এগ্রি করেছে স্যার যে এই বিধিমালার নতুন বিধিমালাটি সংশোধন করে এই সুবিধা পুনর্বহাল করা হবে। তারপর আমরা এটি স্যার আমাদের বাজেট প্রস্তাবনা অন্তর্ভুক্ত করেছি। এটারই একটি সেকেন্ড প্রস্তাবনা ছিল স্যার যে বন্ড লাইসেন্স প্রাপ্ত যেসব ডিমড এক্সপোর্টার প্রতিষ্ঠান রয়েছেন তারা যাতে আবার ডাইরেক্ট এক্সপোর্টার প্রতিষ্ঠান বা নিট কম্পোজিট প্রতিষ্ঠানে সরাসরি এলসির বিপরীতে বৈদেশিক মুদ্রায় তাদের পণ্য সামগ্রী সরবরাহ করতে পারেন, এই সংক্রান্ত একটা আইনের পরিবর্তন আনা, মানে এসআরওতে পরিবর্তন আনা, আমদানি প্রাপ্যতা সংক্রান্ত যে এসআরওটা রয়েছে এবং ওয়্যারহাউস লাইসেন্সিং রুলস, এই 2টি বিধিমালায় পরিবর্তন আনা। এই 2টি বিধিমালার পরিবর্তন আনতে গেলে আবার স্যার আমাদের ভ্যাটের যে বিধিমালাটা রয়েছে স্যার সেখানে কিছুটা পরিবর্তন আনতে হবে স্যার। এই বিষয়ে ইতোমধ্যে আমাদের মেম্বার বন্ড স্যারের সভাপতিত্বে মিটিং অনুষ্ঠিত হয়েছে এবং এটাও স্যার আসলে ফাইন্যান্স ডিভিশনে আলোচনা হয়েছে। এনবিআর ইন প্রিন্সিপাল এগ্রি করেছে স্যার। আমরা আশা করি স্যার উইথিন এ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম এটা স্যার অনুমোদিত হয়ে যাবে স্যার। এটা হলে স্যার আমাদের ইকোনমিক জোনে যে 4টি সরাসরি বিদেশি ইনভেস্টর প্রতিষ্ঠান রয়েছে তাদের প্রায় $800 মিলিয়ন ইনভেস্টমেন্ট, এটার কারণে আসলে একটা বেশ বড় সংখ্যার মধ্যে পড়েছে। এটা রিজলভ হলে স্যার আমরা এই ইনভেস্টমেন্ট আরো ফার্দার এক্সপিডিটেড হবে স্যার। এই 2টি প্রস্তাবনার পরে স্যার আমাদের আরো একটা বিষয় রয়েছে স্যার, সেটা হচ্ছে যে পলিয়েস্টার স্ট্যাপল ফাইবার পিএসএফ আমাদের ইকোনমিক জোনের ভিতরে একটা প্রতিষ্ঠান উৎপাদন করছে স্যার। বাইরে একটা প্রতিষ্ঠান ছিল ইউনিটেক্স, কিন্তু তারা এখন তাদের প্রোডাকশন ওইভাবে রান করছে না স্যার। এখন এই পিএসএফ এর উপরে এটা আমদানিকালে সেটা ডিউটি ট্যাক্স আসলে 0, কিন্তু এটা যখন বাংলাদেশে উৎপাদন হচ্ছে এই উৎপাদনের ক্ষেত্রে স্যার র ম্যাটেরিয়াল তো আবার ডিউটি ফ্রি না। এখন এই কারণে স্যার যারা প্রোডাকশন করছেন তারা কিন্তু এখন আনইভেন কম্পিটিশনে পড়ে গেছেন যে তার র ম্যাটেরিয়াল ডিউটি ফ্রি না, কিন্তু ফিনিশড গুডস সেটা আবার ইম্পোর্ট পর্যায়ে থেকে স্যার 100% ডিউটি ফ্রি। এখন এইটা স্যার তাদের যেটা প্রস্তাবনা ছিল আমরা তাদের প্রস্তাবনা আপনাদের কাছে ফরওয়ার্ড করেছি, হয় এই ম্যানুফ্যাকচারারের জন্য স্যার একটা স্পেশালি একটা এসআরও তৈরি করে তার র ম্যাটেরিয়াল গুলো পার্টিকুলারলি পিএসএফ ম্যানুফ্যাকচারের জন্য রেশনালাইজ করা, বা যেহেতু আমদানি পর্যায়ে 0 তো সেক্ষেত্রে অন্তত পক্ষে 1% করা, অথবা স্যার এটা আমদানি পর্যায়ে পিএসএফ এর উপরে 10%, কিন্তু সেটা করলে আবার স্যার আমাদের টেক্সটাইল মিলগুলো ক্ষতির সম্মুখীন হতে পারে। সেই কারণে স্যার আমাদের এটা প্রপোজাল যে ম্যানুফ্যাকচারের জন্য বিশেষ একটা সুবিধা দেওয়া, কারণ সে মতো আনইভেন কম্পিটিশনে পড়ে স্যার, যেটা আসলে আমাদের রাজস্ব নীতিরও স্যার আসলে একটা বৈষম্য স্যার। আমাদের 4 নম্বর বিষয় স্যার রয়েছে আমাদের আব্দুল মোনেম ইকোনমিক জোনে আমাদের যে হোন্ডা, যেটা আসলে স্যার সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান, আবার বিদেশি ইনভেস্টরেরও পোর্শন রয়েছে। তাদের স্যার কিছু প্রস্তাবনা রয়েছে স্যার যে মানে মোটরসাইকেলের জন্য যে রেয়াতি সুবিধার যে এসআরও ছিল সেই এসআরওতে স্যার কিছু সংজ্ঞাগত পরিবর্তন আনা হয়েছে। সিকেডির বিষয়, ইঞ্জিন ইনসিকেডি কন্ডিশন, তারপর ডেফিনিশনে ক্যাটাগরি 2-তে, এগুলো স্যার আমরা রিটেন দিয়েছি স্যার। এটা পূর্বেও পাঠানো হয়েছিল, এটা আমরা স্যার আবার বাজেট প্রস্তাবনাতেও দিয়েছি স্যার। আশা করছি এটা নিয়ে এনবিআর কাজ করবে। আরেকটা বিষয় 5-এ রয়েছে স্যার ইলেকট্রিক ভেহিকল নিয়ে তো এনবিআর কাজ করবে, কিন্তু এখানে কম্পিটিং ইন্টারেস্টে যারা আছে স্যার তাদেরকে যে আপনারা অনবোর্ডে নিচ্ছেন না, এটা খেয়াল করেন না কেন? এই যে এক পক্ষকে শুনছেন, অন্য পক্ষ কি বলছে এবং ওদের দাবিটা কি, এটাকে একসাথে অ্যাডজাস্ট করে
খুবই ডিফিকাল্ট, মানে এখানে তো রীতিমতো মারামারি হওয়ার মতো অবস্থা। স্যার আমার এটা এখানে দয়া করে আপনারা একটু মাথায় রেখেন। স্যার আমার এখানে আপনাদের এটা মনে করার কোনো কারণ স্যার, নেই যে স্যার। আপনারা বলছেন বলে আমাদেরকে করে ফেলতে হবে। না, স্যার, কিন্তু not আরেকটা necessary, প্রেসার গ্রুপ আছে তাদের সমজাতীয়, দে আর ইন প্রবলেম, এটা বুঝতে হবে। স্যার আমার এখানে স্টেক হোল্ডার যেহেতু একটা, আমি তার পার্সপেক্টিভটা মানে প্রেরণ করছি স্যার, কিন্তু এনবিআর যেহেতু স্যার এই কম্পিটিটিং এন্টিটি নিয়ে কাজ করে স্যার, এনবিআর একটা রেশনাল ডিসিশন নিবে স্যার, আমরা এটা আশা করি স্যার। আমি এনবিআর এর এক্স অফিসার স্যার, আমি এটা কেন বুঝবো না স্যার? স্যার আমি একটু এখানে অ্যাড করি, যেহেতু আমি জানি যে ওদের সাথে আমরাও কাজ করছিলাম, সেখানে আমরা যেটা দেখেছি সেটা হলো যে যখন নাকি ইন্ডাস্ট্রিটা স্টাবলিশ করা হয়েছিল তখন সিকেডি এসকেডির উপরে যেই ডিউটিটা ছিল সেইটার উপর ভিত্তি করে তারা ফিনিশ প্রোডাক্ট এখানে তৈরি করার জন্য ইন্ডাস্ট্রি স্টাবলিশ করেছিল। কিন্তু আলটিমেটলি 2024-এ খুব সম্ভব একটা এসআরও হয়েছে যেখানে সিকেডি এবং এসকেডির উপর থেকে যে ডিউটিটা 40% বা সামথিং লাইক দ্যাট এটাকে রিডিউস করা হয়েছে, যে কারণে তারা ভীষণভাবে আনকম্পিটিটিভ হয়ে গেছে। এবং যেহেতু তাদের একটা ইচ্ছা ছিল তারা অনেকগুলো ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিয়াল এখানে করবে, সেইগুলো করতে তারা এখন একটু পিছিয়ে গেছে। রেশনালি বিবেচনা করবেন স্যার, যেহেতু আমি এনবিআর এর আগে পুরো বাজেটে কাজ করি স্যার, আমি আশা করি এনবিআর এর ক্ষেত্রে রেশনাল ডিসিশন নেবে স্যার। আমাদের আরেকটা বিষয় রয়েছে স্যার, ইলেকট্রিক ভেহিকল। আমাদের মিরেশর ইকোনমিক জোন যেখানে আছে স্যার, এখানে একটা ইলেকট্রিক ভেহিকল উৎপাদনের কারখানা প্রতিষ্ঠিত হয়েছে স্যার। এরা যেসব র মেটেরিয়াল ব্যবহার করে তাদের ইলেকট্রিক ভেহিকল উৎপাদন করেন, আর এই আইটেমগুলোর উপরই স্যার আসলে মোটর সাইকেলের বিভিন্ন ইন্ডাস্ট্রিকে আসলে রেয়াতি সুবিধা প্রদান করা হয়েছে। কাজে একই র মেটেরিয়ালের উপরে যেহেতু মোটর সাইকেল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিকে সুবিধা দেওয়া হয়েছে, আমরা স্যার এটাই এনবিআর এর কাছে প্লি জানিয়েছিলাম স্যার, ইলেকট্রিক ভেহিকেল উৎপাদনের ক্ষেত্রে যাতে একই রকম নীতি সহায়তা তারা পান। কারণ এই খাতটাকেও আসলে স্যার আমাদের শিল্প নীতি বলি বা অন্যান্য নীতিগুলোতে ওই অগ্রাধিকার খাত হিসেবে ট্রিট করা হয়েছে, এবং সেখানে বলা হয়েছে যে এদেরকে বিভিন্ন রেয়াতি সুবিধা প্রদান করা হবে সরকার কর্তৃক। আমরা সেই মোতাবেক এনবিআর কাছে বিষয়টা ইতিপূর্বে প্রেরণ করেছি। আমি যতদূর জানি স্যার এনবিআর এটা প্রক্রিয়াধীন রয়েছে, তারপর আমরা আশা করবো স্যার আপনি এই বিষয়টা একটু দেখবেন স্যার। আর আরো একটা বিষয় রয়েছে স্যার, মানে আমাদের বিষয় 6 হিসেবে, সেটা হচ্ছে যে মূলধনী যন্ত্রপাতির যে এসআরও রয়েছে স্যার, এখন ওই এসআরওতে স্যার ইতিপূর্বে ওই কার্গো লিফট এবং ওভারহেড ক্রেন ছিল স্যার। পরবর্তীতে যখন এই এসআরও রিভাইজ করা হয় স্যার, এই কার্গো লিফট এবং ওভারহেড ক্রেন বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন ওভারহেড ক্রেন স্যার মোটামুটি যে কোনো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে লাগে স্যার। ও র মেটেরিয়াল পিক করে আপনার মানে তুলে ক্যারি করে ওর ম্যানুফ্যাকচারিং গ্রাউন্ডে নিয়ে আসতে গেলে ওর ওভারহেড ক্রেন লাগে। এখন ওভারহেড ক্রেন ছাড়া আসলে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি মানে রান করা খুবই কষ্টকর বিষয় স্যার। এখন এটা স্যার আর যদি হচ্ছে গিয়ে সেটা যদি স্যার মাল্টিপল স্টোরিড বিল্ডিং হয়, তো সেক্ষেত্রে তো ওর তো কার্গো লিফট লাগবে। কার্গো লিফট ছাড়া যদি আমি একটা ফ্যাক্টরি অপারেট করতে বলি, এটা কিন্তু ওর জন্য আসলে খুবই প্রবলেমেটিক স্যার। এই কারণে এটা আমরা স্যার ইন্ডিয়ার দৃষ্টি আকর্ষণ করেছি স্যার। ইতিপূর্বে যেহেতু এটা ক্যাপিটাল মিশনারিজ এসআরওতে ছিল, এটা পুনরায় স্যার অন্তর্ভুক্ত করার একটা আবেদন স্যার। স্যার তারপরে কিছু কস্ট কাটিং নিয়ে আছে, তো আমরা সব ইন্ডাস্ট্রি সব স্টেক হোল্ডার নিয়ে মিটিং করেছি, আমরা একটা সিদ্ধান্ত এবার নিতে পারবো আশা করি। ধন্যবাদ স্যার, কারণ এটা আসলে আমাদের যারা বিদেশি ইনভেস্টর তাদেরকে আমরা এই সুবিধাগুলো দিব বলে নিয়ে আসার পরে এটা তো তারা ধরে তাদের মানে বিজনেস প্ল্যানটা তো ডেভেলপ করে। এখন এই কস্টটা তারা ধরে রাখছে, এখন হুট করে তারা দেখতে পাচ্ছে যে এই কস্টটা ইনক্রিজ করে যাচ্ছে, সো তাদের বিজনেস কস্টটা ম্যাচ আপ করতেছে না। কারণ এটা তারা এসআরওতে এর আগে দেখেছে যে ক্যাপিটাল মিশনারিজ ভিতরে ইনক্লুডেড ছিল, এখন নাই। এখন এটা স্যার আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি স্যার। আর আমাদের একটা স্যার যে ইতিপূর্বে আমাদের নির্বাহী চেয়ারম্যান স্যার হচ্ছে এই বিষয়ে এনবিআর এর দৃষ্টি আকর্ষণ করেছিলেন স্যার, যে আমাদের যে আয়কর, মূল্য সংযোজন কর এবং কাস্টমস ডিউটি সংক্রান্ত যেসব এসআরও ইতিপূর্বে এনবিআর থেকে প্রণীত হয়েছিল, যার ভিত্তিতে বেস করে ইনভেস্টররা বাংলাদেশে এসছেন, ইনভেস্টমেন্ট করছেন। এখন প্রায় 10 বছর বা 8 বছর যাওয়ার পরই এসআর গুলো যখন রিভিশন হয়, তখন কিন্তু ইনভেস্টররা আসলে ডিসকারেজড হন যে এই পলিসি কন্টিনিউটি আর থাকে না। এটি স্যার আমরা হচ্ছে প্রস্তাবনায় দিয়েছি স্যার, যে ইতিপূর্বে এমনকি যে আমাদের একটা ইতিপূর্বে একটা এসআরও ছিল, যদিও এটা আসলে এনবিআর বিবেচনা করবে স্যার, যে 2টা গাড়ি সুবিধা বেবজাকেও দেওয়া আছে, বেজাকেও দেওয়া ছিল স্যার, যে 2টা গাড়ি অন্তত তার 2000 সিসি ইঞ্জিন ক্যাপাসিটি 2টা গাড়ি তারা আনতে পারবেন, একটা সেডান একটা মাইক্রোবাস। ওয়ারাজ এই লাস্ট বাজেটে গিয়ে ওই ডিউটি ফ্রিটা উইথড্র করে সেখানে 40%-এর অতিরিক্ত যতটুকু হয় সেইটুকু আর কি মানে ওই অব্যাহতি দেওয়া হয়েছে। 40% ডিউটি হলো তো তার দিতে হয়। তো এই ধরনের বিষয়গুলো স্যার পলিসি কন্টিনিউটির অংশ হিসেবে আমরা আশা করি স্যার এনবিআর বিবেচনা করবে স্যার। এটা স্যার কাস্টমস রিলেটেড অংশটুকু গেল স্যার। এরপরে স্যার আমাদের ইনকাম ট্যাক্স রিলেটেড বিষয় আসে স্যার। ইনকাম ট্যাক্সের যে বিষয়গুলো আমরা স্যার দেখছি স্যার, এইগুলো অনেকগুলো কিছু আছে প্রসিডিউরাল, অনেকগুলোর ক্ষেত্রে এনবিআর আসলে দৃষ্টি আকর্ষণ, এনবিআর একটা ডিসিশনের প্রয়োজন আসে স্যার। যেমন স্যার একটা এসআরও 2015 সালে হয়েছিল 229 আয়কর আইন 2015, 8 অক্টোবর 2015।
সেই সময় স্যার তৎকালীন যিনি ট্যাক্স পলিসির সদস্য ছিলেন পারভেজ ইকবাল স্যার, উনি এই বিষয়টা তখন এইভাবে ইন্টারপ্রেট করেছিলেন, এই একটা এসআরওর ভিতরে আপনার ডিভিডেন্টের উপরে কর অব্যাহতি দেওয়া আছে এবং সেখানে ডেফিনিশনটা এইভাবে যে ঘোষিত প্রতিষ্ঠিত অর্থনৈতিক অঞ্চলে পণ্য উৎপাদন বা সেবা প্রদানের লক্ষ্যে পরিচালিত, এবং এটার মধ্যে স্যার সেবা ইনক্লুডেড। এখন জোনের যারা ডেভেলপার অপারেটর আছে তারা জোনেরটায় অপারেটর সেবাও কিন্তু তারা প্রদান করছেন। এখন যখন তারা ওই কর্মকুফের জন্য এনবিআর কে অ্যাপ্রোচ করছেন যে নো ডিডাকশন সার্টিফিকেট ইস্যু করার জন্য, এনবিআর থেকে কিন্তু স্যার ফিডব্যাক দেওয়া হচ্ছে যে এই এসআরওটা পার্টিকুলারলি ইউনিটি ইনভেস্টরের জন্য, ডেভেলপারের জন্য না, ওয়ারেজ এখানে সেবা প্রদানের কথাটা মেনশন করা আছে। তো সেক্ষেত্রে স্যার আমাদের প্লি হচ্ছে হয় স্যার ডেভেলপারের জন্য সেক্ষেত্রে আলাদাভাবে এসআরও করে দেওয়া, কারণ আদারওয়াইজ তার সেবাটা তো কর অব্যাহতি সে পায় না, আর নয়তো স্যার এই এসআরওর ভিতরে সংশোধন করে ডেভেলপারটাকেও এখানে ইনক্লুড করে আনা। এই যে এত এত এক্সামশন, এত এক্সামশন দিয়ে দেশ চলবে কেমন করে? মানে কাউকে আমরা তো সব যদি ইকোনমিক জোনের ভিতরে চলে আসে, ডেভেলপার থেকে শুরু করে ইউনিট হোল্ডার থেকে শুরু করে সবাইকে যদি আমরা ট্যাক্স অব্যাহতি দিয়ে দিই, তাহলে ট্যাক্সটা আসবে কোথায়? দেশটা কি করে চলবে? স্যার এইটার অব্যাহতি আগে থেকে ছিল স্যার, এখন এটা ইন্টারপ্রিটেশনের কারণে যে সে আসলে সেবা প্রদানকারী লিস্টে পড়বে কি পড়বে না, এই কারণে গিয়ে এই নো ডিডাকশন সার্টিফিকেট এনবিআর থেকে ইস্যু করা হচ্ছে না, একাধিকবার লিখিত চিঠিও দেওয়া হয়েছে। এখানে ইকোনমিক জোনের ভিতরে দুই ধরনের ব্যবসা থাকে, কেউ সার্ভিস প্রডিউস করবে, কেউ গুডস প্রডিউস করবে। বলা হচ্ছে যে গুডস এবং সার্ভিস সবাইকে দিব। এখন এইটার সাথে আপনার নিয়ে আসেন ডেভেলপার যে আসলে কন্ট্রাক্টর, যে আপনার এই প্রজেক্টটা বানিয়ে দিবে, বুঝছেন, তারও ট্যাক্স ফ্রি করতে হবে। এই 2015 সালে তো আমি ছিলাম এখানে স্যার ট্যাক্স পলিসিতে, স্যার আপনি ছিলেন স্যার, আমি ওই সময় সেক্রেটারি ছিলাম স্যার। উদ্দেশ্য কিন্তু ওদেরকে দেওয়ার জন্য না, কিন্তু স্যার যে ডেভেলপার সে কিন্তু একই লাইসেন্স অপারেটর হিসেবেও স্যার কিন্তু তাকে লাইসেন্স আমরা প্রদান করতে স্যার। এগুলো দেখা স্যার যাবে, এটা একটু দেখবেন স্যার। ফাঁকি দিলে তো আরেকটা বিষয় স্যার, আমরা এটা পরবর্তীতে আমাদের বিষয় 2 স্যার, সেটা হচ্ছে যে ইনভেস্টররা যখন বাংলাদেশে ইনভেস্টমেন্টে আসেন তখন আমরা পার্টিকুলারলি জাপানিজ ইকোনমিক জোনের ক্ষেত্রে একটা রিজার্ভেশন মানি স্যার তারা বাংলাদেশে নিয়ে আসেন। এটা তার কোনো আয় না, এটা সরকারকে কোনো প্রদেয় না, এটা কাইন্ড অফ এ গ্যারান্টি যে রিজার্ভেশন মানি হিসেবে বাংলাদেশে আনা হলো। তারপরে ইকোনমিক জোনের যা কিছু প্রাপ্য লিজ বাবদ, ইজারা বাবদ সমস্ত পেমেন্ট সে করতেছে আলাদাভাবে। এখন এই রিজার্ভেশন মানি যখন সে আবার দেশের বাইরে পাঠাতে যাচ্ছে তখন গিয়ে দেখা যাচ্ছে ব্যাংক কর্তৃক আবার উৎসাহ আয়কর কর্তন করা হচ্ছে। এখন প্রতিষ্ঠানগুলোর বক্তব্য হচ্ছে এই রিজার্ভেশন মানি তো আমার আয়ের কোনো অংশ না, আমি হচ্ছে গিয়ে কোনো আয়ের অংশ আনি না, কোনো কিছু আনি না, তো সেটার উপর কেন আয়কর কর্তন করা হবে? আমাদের এনবিআর থেকে সার্টিফিকেট নিলেই ওরা মতামত দিয়ে দিবে স্যার। এনবিআর এর জন্য এটা আমরা পাঠিয়েছিলাম। ব্যাংকগুলো কিন্তু আমাদের চেয়েও শক্ত, যে কারণে যে আজকে একজন বললো না যে কেন ডিটি এর পরেও আবার সার্টিফিকেট লাগবে, কারণ ব্যাংক মানে না। সেই জন্য আমাদের আইনে বলা হয়েছে যে ঠিক আছে আমাদের থেকে সার্টিফিকেট নেবে 30 দিনের মধ্যে। ঠিক এখানেও আমরা কিন্তু বলি না এটাকে ট্যাক্স করতে হবে, মানে আমাদের যে ধারা, আইনের যে ধারা, সেখানে বলা হচ্ছে যেটা বাংলাদেশে ট্যাক্সেবল সেটার উপরে ট্যাক্স হবে। এটা তো ট্যাক্সেবলই না, যদি রিইম্বার্সমেন্ট। স্যার আমরা কিন্তু এনবিআর এটা নো ডিডাকশন সার্টিফিকেটের জন্য পাঠিয়েছিলাম স্যার, আমরা এনবিআর থেকে আমরা এবং ইনভেস্টররা এখনো পাইনি পারেন না ঠিকমতো ব্যাখ্যা করতে পারেন না স্যার। এটা নিয়ে একাধিকবার মিটিং হয়েছে স্যার, কর নীতির সাথে স্যার, কর নীতির সেকেন্ড সেক্রেটারি এবং মানে একাধিক উইংয়ে মিটিং হয়েছে স্যার, বাট এটা আমরা এনবিআর থেকে রিটেন কোনো রেসপন্সও পাইনি স্যার, এবং এই বিষয়টা এখন আনরিজলভ রয়ে গেছে। আবার লেখেন, আমরা রিজলভ করে দেব স্যার। আপনি তথ্য উপাত্ত সহ লিখেন স্যার। অবশ্যই স্যার। বিষয় 3 এ রয়েছে স্যার নো ডিডাকশন সার্টিফিকেটের মানে একটা ইস্যু স্যার, এটা প্রত্যেক বছরে নিতে হয় স্যার। এখন এসআরও তে বলা আছে যে আমি তাকে এত বছরের জন্য কর অব্যাহতি প্রদান করলাম, এখন সেক্ষেত্রে আমার সার্টিফিকেট যদি প্রত্যেক বছর নবায়নের জন্য আসতে হয় স্যার, এটা কিন্তু একটা স্যার অ্যাডমিনিস্ট্রেটিভ হ্যাসল। এটার ক্ষেত্রে স্যার আমাদের যেটা রেকমেন্ডেশন মানে ইনভেস্টরদের কাছ থেকে আনা, যে সার্টিফিকেট প্রথমবার ইস্যু করলে তার টোটাল ট্যাক্স হলিডে পিরিয়ডের জন্য একবার সার্টিফিকেট ইস্যু করলেই আসলে হয়, প্রত্যেক বছর নবায়নের বিষয়টা সেক্ষেত্রে আর যাতে মানে না হয়, এটা স্যার ইনবিআর পজিটিভলি কনসিডার করতে পারে মনে করি। ঠিক আছে স্যার। এরপরেরটা হচ্ছে স্যার মানে এই ইস্যুটা স্যার আসলে খুবই ভ্যালিড একটা ইস্যু স্যার, সেটা হচ্ছে যে আমাদের ইকোনমিক জোনের যে প্রতিষ্ঠানগুলো স্যার, এরা স্যার প্রায় 7 বছর 100% ট্যাক্স হলিডে ভোগ করতেছেন, তারপরে ধাপ ভিত্তিক করে কমে আসতেছে। এখন স্যার যখন তারা লোকাল মার্কেটে লোকাল এলসির বিপরীতে সাপ্লাই করছেন, তখন তো স্যার ব্যাংক আবার হচ্ছে কি এআইটি কর্তন করে রাখতেছে, 1% এআইটি কর্তন করতেছে। এখন এই এআইটি এখন উনারা আমাদের কাছে যখন অ্যাপ্রোচ করতেছেন যে আমি ট্যাক্স হলিডে পাচ্ছি, এখন ব্যাংক আবার 1% যে কেটে রাখতেছে, এটা আমি কি করব?
এখন আমরা বেজা থেকে অ্যাডভাইস করতেছি যে আপনি আপনার রিটার্নে গিয়ে এটা পরবর্তীতে রিফান্ডের জন্য অ্যাপ্লাই করে রাখেন, অথবা আপনার 7 বছরের পরে গিয়ে যখন এটা অ্যাডজাস্টেবল হবে তখন গিয়ে অ্যাডজাস্ট করা। এখন এই ক্ষেত্রে তাদের প্রধান বক্তব্যই হচ্ছে যে এই সময় পর্যন্ত আমার এই ক্যাপিটালটা কি লক আপ হয়ে থাকবে, মানে এই 1% এআইটি তো মানে প্রত্যেকটা এলসির ক্ষেত্রে যখন আমার হচ্ছে, তো এটা যখন পাইল আপ হচ্ছে আমি রিটার্ন এটা কোনো মতে অ্যাডজাস্ট করতে পারবো না 7 বছরের আগে, আমার যে ট্যাক্স হলিডে 100% শেষ হওয়ার আগে। সেক্ষেত্রে তাদের যেটা প্লিজ যেটা 100% এক্সেপশন দেওয়া, সেটা কিন্তু আসলে বাংলাদেশ ব্যাংকের সাথে কোঅর্ডিনেশনে কোনো একটা মেকানিজম করা, যাতে হচ্ছে কি তার এই এটা তো সবচেয়ে ভালো হলো যে অব্যাহতি থাকা থেকে ওই 1% কাটা লাগবে না ওই সার্টিফিকেট, ওইটাই মানে আপনার এই যে রিফান্ড ক্রিয়েট হওয়া, আমাদের বিল্ডের ম্যাডামও বলেছেন, এটা খুব ইনএফিশিয়েন্ট একটা ওয়ে। আপনার টাকা আপনি পকেট থেকে ব্যাংক থেকে লোন নিয়ে সুদে টাকাটা আপনি সরকারকে জমা দিলেন, তারপরে ফেরত পাবেন 6 বছর 7 বছর পরে, ভেরি ইনএফিশিয়েন্ট ওয়ে। আমরা এবার 3 জায়গাতে আমাদের কাস্টমসে, ট্যাক্স এবং ভ্যাটে তাদেরকে বলেছি, প্রত্যেকটা টিম লাগিয়ে দিয়েছি, অ্যানালাইসিস করা হোক কেন রিফান্ড হয়, রিফান্ডের গোড়াটাকে, অর্থাৎ যেই আমরা কনফার্ম জানি যে এখানে এত প্রফিটেবিলিটি নাই, এখানে আমরা বেশি বেশি ট্যাক্স করছি, সেটাকে আমরা অ্যাড্রেস করবো। আপনারও একই কথা, যেহেতু আপনার ট্যাক্স হলিডে আছে, আপনি ট্যাক্স দিবেন না, সুতরাং এটা রিফান্ড হয়ে যাবে, সুতরাং আপনি ওই প্রেক্ষিতেই আমাদের কাছ থেকে এক্সামশনের জন্য চান যে এটা ট্যাক্স না দিয়েই যাতে করে সে মালামালটা ইম্পোর্ট করতে হবে। আইনে চেঞ্জ করতে হবে আমাদের, কারণ স্থানীয় ঋণপত্রের যে সেকশন, সেখানে সার্টিফিকেট দেওয়ার ওইটা আমরা নিয়ে নিব, আমরা এটা করে দিব, ঠিক আছে? কারণে পাচ্ছি না ধন্যবাদ স্যার। এটা আইনি এই চেঞ্জটা আনলে স্যার তাহলে বোর্ডের থেকে এটা আরো ভালো, নোটিফিকেশন সার্টিফিকেটটা পেয়ে গেলে আমাদের জন্য হয় স্যার, এটা করে দিব স্যার। আর ফাইনালি আমাদের স্যার একটা ইস্যু আছে স্যার, সেটা হচ্ছে যে মানে ইকোনমিক জোনের 2015 সালে যে এসআরওটা হয়েছিল স্যার, সেখানে ইকোনমিক জোনের সব ইনভেস্টরদের জন্য স্যার ট্যাক্স হলিডে অ্যাপ্লিকেবল করা হয়েছিল, ওয়ারেস 2020 আসার পরে 6টা আইটেম থেকে স্যার এই ট্যাক্স হলিডে উইথড্র করা হয়েছে স্যার। তার মধ্যে যে ভোজ্য তেল, আটা, লৌহ জাতীয় পণ্য রয়েছে স্যার। এবং যেটা স্যার ইনভেস্টমেন্টটা 15 সালে উনি ইনভেস্ট করলেন আমাদের সাথে এগ্রিমেন্ট করে, তারপরে উনি যখন ক্যাপিটাল মেশিনারিজ নিয়ে এসে ফ্যাক্টরি বিল্ড আপ করার পরে প্রোডাকশনে যাবেন, তখন গিয়ে দেখা যাচ্ছে ওনার ট্যাক্স হলিডে উইথড্র করে নেওয়া হলো। এখন তো উনি গিয়ে প্রবলেমে পড়লেন স্যার। এখন এইটা হচ্ছে গিয়ে স্যার বেজার হচ্ছে গিয়ে মানে রিকোয়েস্ট বা হচ্ছে গিয়ে আমরা অফিশিয়ালি একটা প্রপোজাল দিয়েছি কি 20 সালে এটা বাদ গেল কেন? এখন সেটা তো স্যার এক্সক্লুশন লিস্ট কিছু লাগবে, যেমন ধরেন কেউ যদি বলে যে আমি ইকোনমিক জোনে গিয়ে টোবাকো বানাবো, আমাকে ট্যাক্স এক্সেপশন তো সবার আগে ব্রিটিশ আমেরিকান টোবাকো কি এখন ঢুকবে, তা আমার তো 40,000 কোটি টাকা নাই, এটাও বুঝতে হবে। সো কিছু এক্সক্লুশন লিস্টও থাকা লাগবে যে আপনি কোন ধরনের ইন্ডাস্ট্রিকে ট্যাক্স রেডিতে ইকোনমিক জোনে প্রমোট করবেন, ওটা আপনার মাথায় রাখেন স্যার। সেক্ষেত্রে আমাদের হচ্ছে কি এই ক্ষেত্রে যেহেতু স্যার বললেন স্যার, সেক্ষেত্রে হয়তোবা একটা আপনি সদয় বিবেচনা করলে একটা টাইমলাইন ফিক্স করে দিতে পারেন স্যার, যে অন্তত 2020-এর আগে যারা ইন্ডাস্ট্রি সেট করেছেন তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে, এর টাইমলাইনের পরে আর হবে না। কারণ আদারওয়াইজ যিনি ইনভেস্ট করেছেন উনি তো আসলে মানে হাত পা ধরে তাকে পানিতে ফেলে দিলাম স্যার। না, এটা উচিত না, এটা আসলে হবেও না। যে কোনো আইন কিন্তু প্রসপেক্টিভলি অ্যাপ্লাই হয়। যদি কেউ আগের আইন অনুযায়ী ইনভেস্টমেন্ট করে থাকে, ওনার জন্য আগের আইনে প্রযোজ্য হওয়ার কথা, পরের আইন কিন্তু ওনার জন্য প্রযোজ্য হওয়ার কথা না, একদম জেনারেল নলেজ অনুযায়ী। এটা কিন্তু মানে রেস্ট্রোস্পেক্টিভ এফেক্ট কিন্তু আমরা দিতে পারি স্যার। এটা যেহেতু যে এসআরওতে এটা মেনশন করা নাই স্যার, এখন তো আমরা কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে যারা এনবিআর এসেও সিম্পলি ওই এসআরও রেফারেন্স, যেহেতু লাইনটা নাই যে কাট অফ টাইম কোনটা হবে, এখন কেউই তো স্যার এই ট্যাক্স হলিডে আর ক্লেম করতে পারছেন না। আমাদের বিদেশি আমরা 24-এর এসআরওতে আপনার দুই তো বলা আছে তো যে এসআরও 2104 আইন আয়কর 2020 এত দ্বারা রহিত করা হলো, খতে বলা আছে উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও রহিত এসআরও নম্বর 104 আইন আয়কর 2000 খ্রিস্টাব্দের অধীন যে সকল প্রতিষ্ঠান বোর্ড কর্তৃক অনুমোদিত হয়েছে, সে সকল প্রতিষ্ঠান তাহাদের করবর্তীর পূর্ণমেয়াদ এমনভাবে ভোগ করিবে যেন তাদের প্রজ্ঞাপনের অধীন অনুমতি প্রদান করিয়া হয়েছিল, তাদের জন্য এই প্রজ্ঞাপনের স্বার্থপর বলা সেভিং দেওয়া আছে তো, এটা তো হওয়ার কথা না। এই যে একটা তো পড়ে শোনাইলো না স্যার, এটা একটা ইস্যু আছে স্যার, সেটা হচ্ছে যে 2024 সালে যে এসআরওটা হয়েছে সেইটার অ্যাপ্লিকেবিলিটি ছিল 2020-এর পরের থেকে। 2015 এসআরও হওয়ার পর 2020-এ গিয়ে যখন আমরা রিভাইজ করলাম এনবিআর থেকে, তারপরে 2018 সালে বা 19 সালে যারা ফ্যাক্টরি সেট আপ করেছেন তারা 2023 সাল পর্যন্ত কোনো ট্যাক্স হলিডে পানো নাই, এখনো পাচ্ছেন না। এখন 2024 সালে গিয়ে যখন আমি রিভাইজ করলাম যে আগের ওই এসআরও ওই ভ্যালিডিটি যারা ইতিমধ্যে সেট আপ করেছেন তারা বেনিফিট পাবেন, এইগুলা কিন্তু ওই এক্সক্লুডিং ওই 6 ক্যাটাগরি ইন্ডাস্ট্রি বাদে।
এই কারণে কিন্তু ওই যে আমাদের যে এই খাদ্য পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বা পার্টিকুলারলি আমাদের যেসব মেটালের যে আইটেম গুলো আছে যারা প্রোডাকশন এসছেন তারা এটা কিন্তু পাচ্ছেন না প্রশ্ন স্যার। হলো এই 6টা ক্যাটাগরির ওরা যদি আগে থেকে ট্যাক্স এক্সেম্পশন পেয়ে থাকে আগের আইনে, এই আইন বলছে এটা কন্টিনিউ হবে, আগে পাবে না কেন, পায় না কেন? না স্যার, স্যার একটা মানে এই প্রতিষ্ঠানগুলি বেশিরভাগই ইকোনমিক জোনে জমি নিয়েছেন 17 বা 18 সালে। 17 বা 18 সালে জমি নেওয়ার পরে তারা যখন ফ্যাক্টরি কনস্ট্রাকশন করেছেন উনি তখনও কমার্শিয়াল অপারেশনে যান নাই। ওনারা কমার্শিয়াল অপারেশনে আসতেছেন 2020-এর পর থেকে, 21 বা 22 থেকে। ইন দি মিনটাইম 2020 সালে যখন ওইএসআরও হয়ে গেছে তখন ওনাদের কমার্শিয়াল অপারেশন শুরু হওয়ার পরে ওনারা ট্যাক্স হলিডে পাচ্ছেন না। ওই সময় থেকে কিন্তু স্যার বেজা এটা এনবিআর এর দৃষ্টি আকর্ষণ করে আসতেছে। আমরা গত বছরও এই ধরনের চিঠিপত্র স্যার দিয়েছি স্যার। না ঠিক আছে, এগুলো ডিফিকাল্ট হলে আমরা এগুলো রিজলভ করব। যদি কেউ আগে থেকে ইনভেস্টমেন্ট করে ফেলে আগের কোনো আইন অনুযায়ী, পরবর্তীতে তারা সমস্যায় পড়ে, এগুলো আমরা রিজলভ করে দিব, ঠিক আছে? আমার কথা হচ্ছে আমরা বাংলাদেশকে ইনভেস্টরদের জন্য একটা ট্রাস্টেড প্লেস হিসেবে প্রতিষ্ঠা করতে চাই, এবং আমাদের কাজ হলো এইসব জায়গায় ফ্যাসিলিটেট করা। এখানে সাহসের সাথে বোল্ড ডিসিশন নিতে হবে ইনভেস্টরদেরকে অ্যাট্রাক্ট করার জন্য, এটা আমরা নিব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। এন্ড অফ ইউ স্যার, থ্যাংক ইউ। মানে এটা আমরা আজকের মতো শেষ করি নাকি? আমরা হ্যাঁ ব্যবসা, ও ব্যবসা, আচ্ছা তাহলে ব্যবসাকে শুনি না, আমার আরেক জায়গায় তারা আছে তো। সাগর স্যার, আমি খুব সংক্ষেপে শুধু প্রথম লাইনগুলো বলে যাব। প্রথমে একটা প্রেমেবল শুধু বলতে চাই স্যার, এই যে আমাদের কিছু প্রবণতা ছিল যেটা আপনার প্রথমেই যে টোনটা ছিল যে আমরা সব অবকাশ চাচ্ছি, কিন্তু এখানে আমাদের যে পয়েন্টটা এই যে যেগুলো আমরা কয়টা অবকাশ চাচ্ছি আমরা যদি সার্ভেও করি এটা কিন্তু অনেকটা ইনসেন্টিভাইজ করা, ওই যে অনেকটা ইনভেস্টর থেকে টাকার জন্য। আপনি এর পরে যখন দেখবেন যে ওইখানে একটা যেরকম উত্তরা ইপিজেড আমাদের ওসমান স্যার আছেন জানেন, ওইখানে কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে। ওইখানে আপনার ভ্যাট ট্যাক্স আর্নিং দেখবেন স্যার অনেক বেশি, জমির দাম বেড়ে গেছে। মানে আমরা স্টিল লন এফেক্টের কথাটা বলতেছি আর কি। সো এই ছোটখাটো ইনসেন্টিভাইজ করার মাধ্যমে কিন্তু আমরা অনেক বড় পাই। তো আমাদের 2-3টা পয়েন্ট আছে যে যেগুলা, যেরকম প্রথম পয়েন্টটা বেজা এখানে আছে, বেজার সাথেও ইয়ে হতে পারে যে আমাদের অর্থনৈতিক অঞ্চলগুলোতে সুষম অভিন্ন যোগোপযোগী কর অভিজ্ঞ সুবিধা থাকা প্রয়োজন। আমরা অনেকদিন ধরে আছি, 40 বছর আছি, ডাজন্ট মিন আমাদের সবাই কিন্তু ম্যাক্সিমাম ইনভেস্টারে এখন ট্যাক্স দিচ্ছে, সিটি দিচ্ছে, কিন্তু যারা নতুন আসতেছে সেটা বেজার জন্য কি আমাদের জন্য কি একই হওয়া উচিত। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেজার ইকোনমিক জোনের ইন্ডাস্ট্রিগুলো 10 বছরের কর অবশ্যই পাচ্ছে, আর আমাদের যে নতুন ইনভেস্টার আছে এবং আমাদের হয়তো অনেক প্রত্যন্ত অঞ্চলেও আমাদের কিছু ইপিজেড করেছে, কিন্তু তারা 7 বছর পাচ্ছে, 5 বছর পাচ্ছে। এখানে মনে হয় সুষম থাকা উচিত আর কি। এখানে দুইটাই তো নতুন ইনভেস্টার, কেউ এক্সপোর্ট ওরিয়েন্টেডের জন্য আসছে, কি ইকোনমিক জন্য আসছে। এখানে কিন্তু ইকোনমিক জোনের জন্য 10 ইয়ার্স থাকছে, কিন্তু আমাদের জন্য 5 থেকে 7 বছর। তো এইটাই মনে হয় সুষম উচিত আমাদের নতুন ইনভেস্টার যারা আসে। এটা মনে আমাদের একটা পয়েন্ট আমরা চাচ্ছি স্যার। তারপরে গাড়ির যে বিষয়টা, এটা ওদের সাথে ওনাদের সাথে আমরা একমত। আমাদের বিপিজেডে ছিল, আমাদের হিস্টোরিক্যাল ডাটা বলছে যে এই ডিউটি গাড়িটাতে দেখা যাচ্ছে কি যে অনেক সময় আমরা আপনার পেপার পত্রিকাও দেখেছেন যে রোজ রোজ গাড়ি নিয়ে কিছু ঘটনা ঘটেছে, মানে অনেকে লাক্সারি ভেহিকেল আনছে। আমরা মনে হয় এই ধরনের লাক্সারির দিকে না যে আমরা কিছুটা ওই যে ইনসেন্টিভাইজ করার, বিকজ আমরা ভিয়েতনামের সাথে দেখেছি, ইন্দোনেশিয়া দেখেছি, ইনসেন্টিভাইজ করার জন্য আমরা হয়তো ওই যে ওয়ার্কারদের বাসের জন্য 2টা বাস হয়তো ডিউটি দিলাম বা একটা প্রাইম ওভার এইখানে কিছু আমরা দিলাম, যাতে কিন্তু এটা ফাংশনালি ওর জন্য হেল্পফুল হলো রাদার দেন ব্রিঙ্গিং ওই লাক্সারি ভেহিকেলস। সো ইনসেন্টিভ রাখা হবে, এটা কিন্তু একটা মার্কেটিং পার্সপেক্টিভ আমি বলতেছি। এটা কিন্তু আমরা যে স্টাডি করি খুব একটা কিন্তু আপনার ট্যাক্স ছাড় দিচ্ছেন তা না, কিন্তু ওই 2-1টা পয়েন্ট কিন্তু আই ক্যাচিং পয়েন্ট হয়। কিন্তু আমরা গ্লোবাল মার্কেটে কম্পিটিশন করতেছি ইন্দোনেশিয়ার সাথে, ভিয়েতনামের সাথে, সেখানে কিন্তু এগুলো একটা আই ক্যাচিং পয়েন্ট হিসেবে কাজ করে স্যার। তো এইটা মনে একটু বিবেচনা, আমি জাস্ট এখানে আমাদের স্পেসিফিক রিকমেন্ডেশন না, এই জিনিসগুলো হেডসআপ দিচ্ছি, আমরা লিখিতভাবে দিয়েছি। পরবর্তীতে হয়তো এটা ফাংশনাল লেভেলে কি করা যেতে পারে, কর অবকাশ কত বছর বা দেওয়া যায় কি জানা, আমরা এনবিআর বিবেচনা করে দেখবেন। আমরা জাস্ট প্রপোজালটা রাখছি স্যার। আরেকটা আমরা রাখছি স্যার, যেটা হলো যে এই প্রত্যন্ত অনগ্রসর অনুন্নত এলাকার সময় বিনিয়োগের জন্য আলাদা কর সুবিধা। এটা বলতে চাচ্ছি যে যেটা ভিয়েতনামেও আছে, আমি ইন্দোনেশিয়াতেও দেখলাম, ওরা কিন্তু ডিফারেন্ট এরিয়া অনুযায়ী, যেরকম আমাদের নীলফামারী নর্থ বেঙ্গলে বা সিলেটে কোনো জায়গায় করতে গেলে এটা ডিফারেন্সিয়াল হওয়া উচিত। ওদেরকে একটু এখানে ইনভেস্টারদের নিতে গেলে, কারণ আমার সব এক্সপোর্টের ইন্ডাস্ট্রি, যারা চিটাগং বা ঢাকার কাছাকাছি তারা তো পোর্টের কাছে থাকতে চায়, ওদের কস্ট অফ অপারেশন, কস্ট অফ ট্রান্সপোর্টেশন কম। কিন্তু আমাকে যেই নীলফামারীতে দিলাম তার ওই 500 কিলোমিটার গাড়ি নিয়ে আসা, একে সামাও আমাকে ইনসেন্টিভাইজ করতে হবে। তো ওইসব জায়গাতে হয়তো আমরা স্যার একটু কর সুবিধাটা লঙ্গার পিরিয়ড দিয়ে, সো দ্যাট এটলিস্ট তারা একটা ইনসেন্টিভাইজ হয়। এই জিনিসটা একটু ডিসপ্যারিটি রাখার দরকার আছে। এখানে আবার বৈষম্য রাখার আমার পক্ষে, মানে ওদেরকে কম্পেনসেট করার জন্য যেসব ডিসঅ্যাডভান্টেজ এরিয়াতে যাতে ইনভেস্টাররা যায়।
এইটা একটা পয়েন্ট স্যার আমাদের। আরেকটা পয়েন্ট ছিল স্যার আমাদের, যেটা ওইটাও আমরা দেখেছি ভিয়েতনামে বা ইয়েতে আমাদের, আমরা যেসব পণ্যের ক্ষেত্রে আমরা যেটা নন ট্রেডিশনাল এবং ডাইভার্সিফাইড যেসব পণ্যের ক্ষেত্রে, এইখানে কিন্তু আমরা অনেকটা সেক্টরাল বেসিসে কিন্তু আমরা ইন জেনারেল কর অবকাশ সুবিধা না দিয়ে মানে সেক্টরাল বেসিসে আমরা চিন্তা করতে পারি কিনা। যেরকম তাইওয়ানের এক্সাম্পল দিতে পারি, যে চিপস ইন্ডাস্ট্রি ডেভেলপ করলো, ওখানে কিন্তু অনেকটা ফোকাস ছিল। তা আমাদের মনে হয় স্যার ওইখানে কিছুটা, যেমন আমরা রিসেন্টলি একটা ড্রোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান দিয়েছি ইকোনমিক জোনে, তো এদেরকে এই রোবোটিক্স, কৃত্রিম এআই বা রিনিউয়েবল এনার্জিতে যারা আছে তাদের ক্ষেত্রে আমরা যেরকম মানে 10 বছর 5 বছর একটা ব্ল্যাঙ্কেট ইয়ে না দিয়ে আমরা হয়তো ওইসব ক্ষেত্রে একটু ওদেরকে বেশি ট্যাক্স কর অবকাশ সুবিধা দিয়ে আমরা ওদেরকে ইনসেন্টিভাইজ করতে পারি কিনা, এগুলো সব স্যার লিখিত দেওয়া আছে স্যার। এমনি একটা জেনারেলি বলি, অনেকে মনে করে যে ট্যাক্স ইনসেন্টিভ দিলেই লোকজন হুড় করে আমাদের এখানে ইনভেস্ট করবে। যারা স্মার্ট ট্যাক্স মানে ইনভেস্টর, তারা কিন্তু ট্যাক্সকে ভয় পায় না। প্রবলেম হলো অন্য জায়গায়। আপনার যদি গভর্নেন্স ঠিক না হয়, আপনি যদি সব জায়গায় আপনি বৈষম্যহীন ট্রিটমেন্ট না পান, আপনি যত ইনসেন্টিভ দেন এটা হবে না। আমাদের মূল প্রবলেম হচ্ছে অন্য জায়গায়। এই যে আমরা আমাদের যে কি বলে প্রফেশনালিজম ডেভেলপ করে নাই, আমাদের যে গভর্নেন্স ঠিক নাই, তারা বিভিন্ন জায়গায় গেলে দিনের পর দিন, মাসের পর মাস, ইভেন আমাদের ইন্টার ডিপার্টমেন্টালি যেই হ্যাসেলগুলো হয় বুঝাইতে এবং বুঝতে, এইগুলো যদি ঠিক না হয়, আপনি যতই ইনসেন্টিভ দেন না কেন, ট্যাক্স পেয়াররা কিন্তু ট্যাক্স রেটকে ভয় পায় না, তারা ভয় পায় হলো অন্যগুলো। আমরা অনেক সময় ওই জিনিসগুলো ভুলে যাই, যে শুধুমাত্র মনে করি যে হ্যাঁ যত একটু লেমন সস দিলেই বুঝি সে দৌড়ে চলে আসবে। না, তারা আরো অনেক স্মার্ট, তারা সব কিছু দেখে, তার যে ইজ অফ ডুইং বিজনেস আছে কিনা, এখানে ট্রেড ফ্যাসিলিটেশন হয় কিনা, তার কাজগুলো করতে কতদিন লাগে, মানে এটা একটা ওভারঅল ইকোসিস্টেম। শুধুমাত্র এনবিআর সব ছেড়ে দিলাম তো ছেড়ে 50 বছর থেকে তো সবই ছেড়ে দিলাম, তো হইলো না কেন? তো তার মানে আসলে প্রবলেমটা অন্য জায়গায়। আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে হলিস্টিকলি আগাইতে হবে, শুধুমাত্র ট্যাক্স না, প্রত্যেকটা জায়গাতে আমাদের সার্ভিসকে ইমপ্রুভ করতে হবে। আমার মনে হয় আজকে আমরা শেষ করি তাইলে, যদি আর স্যার ওটা আমরা স্যার ইয়েতে দিয়ে রাখলাম স্যার, লিখিতভাবে দিয়ে দেবেন। থ্যাংক ইউ। আর তো নাই, তাহলে আমরা সবাইকে ধন্যবাদ জানাই। রোজার দিনে কাউকে খাওয়াতে পারি নাই, আপনি বলবেন। ব্যক্তি করদাতা হিসেবে স্যার একটা ছোট্ট সাজেশন। বলেন। স্যার আমরা দেখি পত্রপত্রিকায়, টিভিতে স্যার সব সর্বোচ্চ করদাতাদেরকে রিকগনিশন দেওয়া হয়, আবার অ্যাজ এ ট্যাক্স রিটার্ন দিলে আমরা একটা সার্টিফিকেটও পাই সবাই। বাট অনেকে আছেন স্যার 20 লক্ষ, 50 লক্ষ, 60 লক্ষ, 70 লক্ষ টাকা ব্যক্তিগত পর্যায়ে কর দেয়, চাকরিজীবী হিসেবে দেয়, আমিও দিই স্যার। মানে আমাদের লেভেলে স্যার কোনো রিকগনিশন নাই। মানে আমি ইন্ডিয়াতে 2 বছর কাজ করেছিলাম আমার কোম্পানির হয়ে, আমি দেখেছি ওখানে 30 লক্ষ টাকার উপরে দিলে একটা ইলেকট্রনিক সার্টিফিকেট আছে, থ্যাংক ইউ লেটার টাইপের একটা সার্টিফিকেট আছে ফ্রম এনবিআর, যে থ্যাংক ইউ ফর গিভিং দিস ট্যাক্স এন্ড অল। ভেরি গুড। না, এটা আমরা করতে পারি, একদম সহজ, পয়সাও খরচ নাই, আমাদের ইনসেন্টিভ হলো একটু সম্মান দিল না। এটা আমরা আমার মনে আমরা সব কমিশনার গুলোকে এটা বলতে পারি যে কমিশনাররা তাদের একটা থ্রেশহোল্ডের উপরে যারা ট্যাক্স দিবে তাদেরকে আলাদা করে ট্যাক্স দেওয়া, মাঝে মধ্যে ডাকা একটু। না, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার আপনি এখানে যোগদানের পরে স্যার বাংলাদেশ ইন্ডিয়া চেম্বারের সাথে আমাদের প্রথম মিটিং, তো স্যার দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আমাদের পক্ষ থেকে একটা সামান্য পেমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। আসেন, থ্যাংক ইউ। না, এটা তো আমি তো বলছি যে যেমন ধরেন বেশিরভাগ আমাদের বেশিরভাগ প্রস্তাবই আসে হচ্ছে ট্যাক্স কমানোর জন্য, অব্যাহতি বাড়ানোর জন্য। কিন্তু আমাদের এবারে স্ট্যান্ডটা হচ্ছে যে আমরা কর অব্যাহতির সংস্কৃতি থেকে ধীরে ধীরে বের হব। আমরা যে যারা কম রেটে ট্যাক্স দেয় তাদের ট্যাক্স রেটগুলোকে একটু বাড়াবো, যারা এক্সেমশন পায় তাদের এক্সেমশনগুলোকে আস্তে আস্তে কমিয়ে দেব। আর অন্যান্য জায়গায় অপারেশনাল লেভেলে, বিশেষ করে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, টার্নওভার ট্যাক্স, যেগুলোর কারণে ব্যবসায়ীদের প্রবলেম হচ্ছে, সেগুলোকে আমরা রেশনালাইজ করব। এটা হচ্ছে আমাদের একটা মেজর শিফট হবে এবারে। ভ্যাটের ক্ষেত্রে আমরা যেটা বলছি, আমরা ধীরে ধীরে সিঙ্গেল ভ্যাটে যাব এবং ভ্যাটের ক্ষেত্রে আমাদের ট্রাঙ্কেটেড ভ্যাট যেটা, এখান থেকে আমরা আস্তে আস্তে উঠে যাব। এটা হচ্ছে আমাদের ভ্যাটের ক্ষেত্রে আমাদের যেটা চিন্তা। মোটামুটি এবারের আইনে ব্যবসায়ীদের দাবি দেওয়ার যথেষ্ট প্রতিফলন থাকবে রেশনালাইজেশনের ক্ষেত্রে। বিভিন্ন টিডিএস রেট এবং
অন্যান্য জায়গায়। আবার অব্যাহতির ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে অব্যাহতি পেয়ে আসছেন তাদের ক্ষেত্রে তাদেরকে একটু নতুন করে চিন্তা করতে হবে যে না, এখন আমাদেরকে ট্যাক্সটা দেয়া শুরু করতে হবে। এটা হচ্ছে আমাদের মুদ্রা আকারের মেসেজ। আর যেগুলো ট্রেড ফ্যাসিলিটেশনের কথা বললো, কাস্টমস রিলেটেড যে বিভিন্ন রকমের সমস্যা হয়, বিভিন্ন রকমের ইন্টারপ্রিটেশন হয়, যেগুলো আমাদের এখান থেকে ইন্টারপ্রিটেশনাল ইস্যু আছে, আমরা এগুলো ক্লিয়ার ইন্টারপ্রিটেশন দিব যাতে করে অ্যাপ্লিকেশন করতে গিয়ে ডিসক্রিশনারি পাওয়ারের কারণে আমাদের বিশেষ করে বিজনেসের অসুবিধা না হয়। এবং আমরা ইন্টারন্যাশনাল ট্রেডকে এবং ইনভেস্টমেন্টকে প্রমোট করার জন্য আমরা চেষ্টা করব তাদেরকে একটা কনসিস্টেন্স ট্যাক্স পলিসি উপহার দেওয়ার জন্য। যে আমরা ঘন ঘন পলিসি চেঞ্জ করলাম, তারা যে প্ল্যান করে আসলো পরবর্তী দেখলো সেই প্ল্যানটা নাই, সেদিকেও আমরা অ্যাড্রেস করব। আমরা চেষ্টা করব যে আমাদের দেশের ফরেন ইনভেস্টমেন্টের জন্য বাড়ে, লোকাল ইনভেস্টর যারা আছে তারা যাতে স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারে সে ধরনের একটা পরিস্থিতি তৈরি করা। অ্যাট দ্য সেম টাইম ট্যাক্স কালেকশন বাড়ানো। এবং ট্যাক্স কালেকশনের দিক থেকে আমাদের যেটা করতে হবে, আমরা কমপ্লায়েন্সটাকে নিয়ে আসব। যারা ট্যাক্স নেটে নাই, একেবারেই রেজিস্টার্ড হয় নাই, তাদেরকে রেজিস্টার করা। যারা রেজিস্টার্ড হয়েছে কিন্তু ট্যাক্স দেন না, তাদেরকে নোটিশ করে ইনকোয়ারি করে তাদেরকে অ্যাসেসমেন্ট করে ট্যাক্সের আওতায় নিয়ে আসা। ভ্যাটের ক্ষেত্রেও তাই। আর যারা ট্যাক্স ফাঁকি দিচ্ছেন দীর্ঘদিন যাবৎ, তাদেরকে আমরা কিভাবে তাদের ফাঁকিটাকে উদ্ঘাটন করে তাদের ফাঁকিকৃত ট্যাক্সটাকে আমাদের কোষাগারে নিয়ে আসতে পারি, এগুলো হচ্ছে আমাদের টোটাল এবারের প্ল্যান। এবং সেভাবে আমরা কাজ করছি। আমরা একদিকে যেমন বাজেট প্রিপারেশনের জন্য, পলিসি ফ্রেমিংয়ের জন্য কাজ করছি, একদিকে মাঠে কিন্তু প্রতিদিন আমি 1 ঘন্টা করে আমাদের কমিশনারদের সাথে মিটিং করি এবং তাদেরকে নিয়মিত ইনস্ট্রাকশন দিচ্ছি, নানাভাবে তাদেরকে পরামর্শ দিচ্ছি যে কিভাবে তারা নেটটাকে বড় করবে। যারা ট্যাক্স দেয় না তাদেরকে কিভাবে, এখন এটা আপনারাও টের পাচ্ছেন, নোটিশ যাচ্ছে এখন এবং অ্যাসেসমেন্ট হচ্ছে। আমাদের অফিসাররা এখন মাঠ পর্যায়ে চলে যাচ্ছে, সেখানে গিয়ে স্পটে রেজিস্ট্রেশন করছে, স্পটে রিটার্ন নিচ্ছে। আমরা চেষ্টা করছি। এবারের আশাও আমাদের বেশ সাড়া পড়েছে, প্রায় এই পর্যন্ত 15 লাখের মতো অনলাইনে ট্যাক্স রিটার্ন দিয়েছে। আগামীবার আমরা চেষ্টা করব আরও ব্যাপক আকারে অনলাইন রিটার্ন নেওয়ার জন্য। আমাদের কিছু অটোমেটেড সিস্টেমকে আমরা পুরোপুরি অপারেশনাল লেভেলে নিয়ে আসছি, যেমন সিঙ্গেল উইন্ডো, যেখান থেকে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড যে লাইসেন্স, পারমিট, সার্টিফিকেট এগুলো নিতে হয়, সেগুলোর ক্ষেত্রে আমরা অনলাইনে চলে আসছি এবং প্রায় 1 লাখের উপরে সার্টিফিকেট এখান থেকে ইস্যু হয়ে গেছে। আমরা অথরাইজড ইকোনমিক অপারেটর যেটা, সেটাকেও চালু করে দিয়েছি, যেটা দীর্ঘদিন যাবৎ আমাদের ব্যবসায়ীদের দাবি ছিল। আমরা বন্ড অটোমেশন নিয়ে অনেক কাজ করছি। সামনে আমরা ডিউটি ড্রব্যাক অফিসকে পুরোপুরি অটোমেশন করব এবং অন্যান্য কাজগুলো আমরা চাচ্ছি এনবিআর যত কাজ হয় প্রত্যেকটা কাজ যেন ডিজিটাল হয়। ডিজিটাল যদি আমরা রেকর্ড রাখতে পারি তাহলে আমাদের রিপোর্টিংটা ভালো হয়, অ্যানালাইসিস ভালো হয়, ডিসিশন মেকিংগুলো বেসড অন এভিডেন্স হয়। এখন বেশিরভাগ ক্ষেত্রেই যে কোনো একটা সিদ্ধান্ত নিতে গেলে যেই তথ্যের দরকার সেটাকে ম্যানুয়ালি জোগাড় করা, এটাকে কালেক্ট করা অনেক সময় লেগে যায়। বাই দিস টাইম দেখা গেলো যে আমার ওই সিদ্ধান্তের রেলিভেন্সি হারিয়ে যায়। কিন্তু যখন সব কিছু ডিজিটালি রেকর্ডেড হবে তখন কিন্তু ডিসিশন নেওয়াটা অনেক কারেক্ট হবে এবং অনেক প্রুডেন্ট ডিসিশন নিতে পারবো আর কি আমরা। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।